প্রিয় শিক্ষার্থী, নয়াগাঁও জনকল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ খুরশিদ আলম এবং আজকে তোমাদের সাথে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ৭-৪ অধ্যায় লেখচিত্র নিয়ে আমরা আলোচনা করব। এই লেখচিত্র অধ্যায়টা নিয়ে আসলে আমরা বেশ অনেক সময় আমরা শুনতে পাই যে অধ্যায়টা একটু ভীতিকর এবং অনেকে এটা করতে চায় না বা তারা এখানে মনোযোগী হয় না। আসলে এর পিছনের মূল কারণ হচ্ছে আমরা আসলে সঠিকভাবে এটাকে চর্চা করি না অথবা বোঝার চেষ্টা করি না। আমরা যদি চেষ্টা করি এবং অনুশীলন করি তাহলে আমার বিশ্বাস যে এখানে প্রত্যেক ক্যাটাগরি স্টুডেন্ট এখান থেকে নাম্বার অর্জন করার কথা। এবং এছাড়াও আমাদের বাস্তবিক প্রায়োগিক জীবনে আমাদের এই লেখচিত্রে অনেক ব্যবহার রয়েছে। আমরা সেই ভবিষ্যতের কথা আমরা চিন্তা করি এবং পরবর্তী ক্লাসের চিন্তা করে আমরা আজকে এই লেখচিত্র নিয়ে আমরা বেশ একটা প্রাথমিক ধারণা নিয়ে কিন্তু আমরা সামনে যাব, যেন পরবর্তী ক্লাসগুলো আমাদের জন্য সহজ হয়ে যায় এবং আমরা যেন অ্যান্সার করতে পারি। যেহেতু এটা আমাদের সপ্তম শ্রেণীর উপযোগী আলোচনা, তাই আমরা এই লেখচিত্রের প্রাথমিক যে ধারণা আমাদের আসলে দরকার সেটা আমরা লিখে রেখেছি বোর্ডে। তোমরা ডান পাশে খেয়াল করো, আমরা আসলে লিখেছি যে স্থানাঙ্কের ধারণা, চতুর্ভাগের ধারণা এবং চকাল যে বিন্দুপাতন। এছাড়া আরও কিছু টপিকস আমাদের দরকার, আমরা নেক্সট ক্লাসে সেগুলো নিয়ে আসবো। আমি বিশ্বাস রাখি যদি তোমরা এই ক্লাসগুলো ভালোভাবে দেখো অথবা অনুশীলন করো তাহলে অবশ্যই তোমরা এই অধ্যায়টা অন্তত ভালোভাবে অ্যান্সার করতে পারবে, সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক দুইটাই। তাহলে আমরা আসলে এই বিষয় সম্পর্কে ধারণার আগে আমরা প্রাইমারি স্টেপে আমাদের যে ধারণা দরকার আমরা সেগুলো নিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করব। তবে তার আগে আমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে যে আমরা যাই শিখব আমরা অবশ্যই সেগুলো পরবর্তীতে বাড়িতে বসেই কিন্তু অনুশীলন করব এবং ভালোভাবে আমরা যেন মূল অঙ্কগুলো করতে পারি সেই খেয়াল করে আমরা কিন্তু আজকের এই ক্লাসে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি। চলো বন্ধুরা, আমরা আজকে এই ক্লাসের মূল বেসিক আমরা একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করি এবং তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগী থাকবে। আমরা বলেছিলাম যে এই লেখচিত্র আসলে যিনি প্রথম আমাদের এই স্থানাঙ্কের ধারণা দিয়েছেন, যার নাম হচ্ছে ফ্রান্সের গণিতবিদ রেনে ডেকার্তে। আসলে তিনি প্রথম আমাদেরকে এই স্থানাঙ্ক ব্যবস্থা আমাদেরকে ধারণা দিয়েছেন। যেহেতু আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন আসতে পারে এরকম খুঁটিনাটি প্রশ্ন, আমরা অবশ্যই এগুলোকে ভালো করে নোট রাখবো এবং এটাকে বারবার আমরা রিমাইন্ড করার চেষ্টা করব যেন আমরা সবসময় একটা ভালো অ্যান্সার এই অধ্যায় নিয়ে করতে পারি। চলো তাহলে আমরা লিখি, তাহলে নামটা একবার লিখে নিই, রেনে ডেকার্তে। বন্ধুরা নামটা একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এটা মনে রাখবো। নৈর্ব্যক্তিকের কিছু প্রশ্ন এখান থেকে হয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রথমে আমরা লিখেছি স্থানাঙ্কের ধারণা। তাহলে আমরা একটু স্থানাঙ্কের ধারণা লিখি। আসলে স্থানাঙ্ক আমাদের কী কাজে লাগে আমরা যদি এটা নিয়ে একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি আমরা লিখবো যে স্থানাঙ্ক। বন্ধুরা একটু খেয়াল করে দেখো, এই স্থানাঙ্ককে যদি আমরা আরেকটু ভেঙে লেখার চেষ্টা করি, স্থান বোঝার জন্য আমরা যদি এটাকে ভাগ করে স্থানাঙ্ক অঙ্ক, তাহলে দেখো কি দ্বারা আমরা তাহলে কি জিনিসটাকে আমরা মেনশন করতে পারি, স্থান যোগ অঙ্ক যদি হয়। তার মানে কোনো স্থানকে আমরা অঙ্ক দ্বারা নির্দেশিত করব অথবা নির্দিষ্ট করব। তাহলে আমরা বলতে পারি কোনো বিন্দুর যদি কোনো পয়েন্ট অথবা কোনো বিন্দুর অবস্থানকে আমরা অঙ্কের মাধ্যমে নির্দিষ্ট করতে পারি তাহলে সেটা হবে স্থানাঙ্ক। স্থানাঙ্কের একাধিক পদ্ধতি থাকলেও আমরা আজকে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর উপযোগী কার্টেসীয় স্থানাঙ্ক। যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আসলে আমাদেরকে যেভাবে আমাদের এই স্থানাঙ্ক নির্ধারণ করে তা হচ্ছে দুটি পরস্পর লম্ব রেখার মাধ্যমে, দুটি পরস্পর ছেদি লম্ব রেখার মাধ্যমে কোনো পয়েন্ট অথবা কোনো বিন্দুর অবস্থান আমরা নির্ধারণ করতে পারি এই স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে। তাহলে আমরা একটু দেখি কীরকমভাবে আমরা এই স্থানাঙ্ক ব্যবস্থাকে আরও
ডিটেলস আমরা বোঝার চেষ্টা করব। চলো বন্ধুরা, এবার দেখো আমরা বলছিলাম দুটি পরস্পর ছেদী লম্ব রেখা। তাহলে আমি একটা রেখা নিলাম, আমার ইচ্ছা মতো একটা রেখা নিলাম, এটা পরস্পর ছেদ করে নেই। আমরা রেখা দুটো এখনো কিন্তু আলাদাই আছে এবং আমরা এটা ছেদ করাবো একটু পরে। আমরা তার আগে জেনে নিই, আমরা ধরবো হচ্ছে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস অথবা এক্স অক্ষ, আর আরেকটা রেখা আমরা নিয়েছি এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমরা দুটো রেখাকে আমরা আলাদা করে রেখে দিয়েছি। আমরা একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল, আমাদের দুটি রেখা আমরা নিয়েছি। তাহলে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ রেখা দুটো যদি আমরা একত্রিত করে দিই, তাহলে আমরা কিরকম একটা ডায়াগ্রাম পাবো আমরা সেটা একটু দেখে। এই দেখো, এই দুটো রেখাকে কিন্তু আমরা যখন ছেদ করাবো তখন সেখানে আমরা কিন্তু চারটা ভাগ পাই বা চারটা ডিভিশন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তো তার আগে আমরা একটু জেনে নিই যে আসলে এই চারটি ডিভিশনের নাম জানার আগে আমরা জানি যে কীভাবে আসলে স্থানাঙ্ক ব্যবস্থা একজন কোনো পয়েন্ট বা কোনো বিন্দুর অবস্থানকে নির্দেশ করে, আমরা একটু তা জেনে নিই। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই আমরা, তাহলে একটু জেনে যে তোমাদের ধরো ক্লাসরুমে যে কোনো একটা স্টুডেন্ট, যেমন আমরা বলছিলাম সৌরভ এখানে দাঁড়িয়ে আছে, অথবা সৌরভ এখানে লো বেঞ্চের উপরে উঠে সে এখানে দাঁড়িয়ে আছে। আমরা এই পয়েন্টটা দ্বারা আমরা একটু দেখি, তাহলে লাল পয়েন্ট জায়গা কিন্তু সৌরভ দাঁড়িয়ে আছে। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি তাহলে সৌরভ কোথায় আছে, তুমি বলবে হয়তো বা সৌরভ তোমার ফ্লোর থেকে 2 ফুট উপরে আছে, নতবা তুমি বলবে যে সৌরভ তোমার রুমের বাম পাশের দেওয়াল থেকে 2-3 মিটার দূরে আছে, এরকম কোনো কথা বলবে। তাহলে তুমি দেখো, যখন আমি বলবো তোমাকে সৌরভ কোথায় আছে, তার এগেনস্টে তুমি কিন্তু একটা বস্তুর সাপেক্ষে অথবা একটা অবস্থানের সাপেক্ষে কিন্তু তুমি তাকে মেজারমেন্ট করো যে কোথায় আছে। তাহলে আমি তাকে বের করার জন্য কিন্তু আমি কোনো না কোনো বিন্দুকে কিন্তু বা কোনো না কোনো বস্তুকে, কোনো বিন্দুকে, কোনো পয়েন্টকে কিন্তু আমরা সুনির্দিষ্ট করে ধরতে হয়, নতবা কিন্তু আমরা সৌরভ কোথায় আছে আমাকে তো মুখস্থ বলে দিতে পারছি না। তাহলে ঠিক আছে বন্ধুরা, এবার আমরা দেখি আসলে সৌরভের অবস্থা আমরা কি কীভাবে আরও স্পেসিফিক করা যায় আমরা দেখি। আচ্ছা দেখো তো একটু, ধরো এই হচ্ছে আমার তোমার ক্লাসরুমে যদি এখানে একটা দরজা থাকে, তাহলে আমি ধরলাম, অথবা এই একটা দেওয়াল, তোমার এই দরজার পাশে দিয়ে একটা দেওয়াল আছে এখানে, এই দেওয়ালটা থেকে সৌরভ, আমি বললাম যে তোমাকে, তাহলে তুমি সৌরভকে তোমার দেওয়াল থেকে 2 মিটার দূরে পাবে। তাহলে এখন দেখো 2 মিটার দূরে দেওয়াল থেকে এখানে হতে পারে, দেওয়াল থেকে এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, একাধিক জায়গা কিন্তু আমরা কিন্তু একাধিক জায়গা কিন্তু আমরা 2 মিটার দূরত্বে পাচ্ছি। তাহলে সৌরভ কি এখানে আছে না এখানে, নতবা এখানে, নতবা এখানে, আমি কিন্তু এখনো তাহলে সৌরভকে কিন্তু খুঁজে পাচ্ছি না। তাহলে এখন আমাকে সৌরভকে খোঁজার জন্য আরও সুনির্দিষ্ট করতে হবে, আমি কিন্তু সৌরভকে এখনো খুঁজে পাচ্ছি না। তাহলে এখন সৌরভকে খোঁজার জন্য আমাদের যে আরেকটা বিন্দু থেকে অথবা আরেকটা জিনিসকে স্থির রেখে আমরা কিন্তু সৌরভের অবস্থানটা আমরা সুনির্দিষ্ট করার চেষ্টা করি। তাহলে দেখো, আমরা যদি সৌরভকে দরজা থেকে এই দরজা থেকে যদি আমি বললাম যে এটা হচ্ছে তোমাদের ফ্লোর, তাহলে আমি ফ্লোর থেকে অর্থাৎ এই দেওয়াল থেকে 2 মিটার যাওয়ার পর আমি যদি বলি যে সৌরভকে তুমি পাবে আরো উপর দিকে 1 মিটার উপরে উঠলে, তাহলে দেখো তো আমি কি কাজ করেছি। আমি দেখো প্রথমে কিন্তু আমি এই দেওয়াল থেকে আমি প্রথমে কিন্তু এদিকে 2 মিটার গিয়েছি, 2 মিটার যাওয়ার পর আবার উপর দিকে আমি কিন্তু 1 মিটার উঠেছি, তারপর কিন্তু আমি সৌরভকে পেয়েছি। তাহলে দেখো তো আমার দুইটা দিকে আমার কিন্তু যেতে হয়েছে সৌরভকে পাওয়ার জন্য। তাহলে প্রথম আমি যে বরাবর আমরা গিয়েছিলাম, দেখো তো এটা কিন্তু ভূমি সমান্তরাল একটা রেখা বরাবর, বা আমরা একটু আগে বলছিলাম যে এটা এক্স অ্যাক্সিস বরাবর আমরা গিয়েছিলাম। তারপর আমরা ভার্টিক্যাল অর্থাৎ উলম্ব বা লম্ব বরাবর আমরা কিন্তু একটা দূরত্ব অতিক্রম করেছি। তাহলে প্রথমে আমরা গিয়েছি
এই দিক, তারপরে গিয়েছি আমরা এই দিকে। তাহলে আমরা কয় দিক দূরত্ব অতিক্রম করেছি? 2 দিকে। তাহলে একটা পয়েন্টকে সুনির্দিষ্ট করার জন্য আসলে 2টি পয়েন্ট আমাদের থাকতে হয়। একটা হচ্ছে দেখো এক্স অ্যাক্সিস বরাবর এবং একটা হচ্ছে দেখো উলম্ব বরাবর। তাহলে আমরা ওই বস্তুটাকে আমরা কিন্তু সুনির্দিষ্ট করতে পারছি। তাহলে আমরা বলা যায় যে কোনো বস্তুকে সুনির্দিষ্ট করার জন্য বা সুনির্দিষ্টভাবে খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে 2টা দিক থেকে অতিক্রম করতে হয়, অথবা 2টা দিকের সাপেক্ষে কিন্তু আমাদেরকে এই বস্তুটার অবস্থান নির্দেশ করা লাগে। তাহলে দেখো আমরা এবার আসি, আমরা এবার একটু দেখি। তাহলে আমরা যে একটু আগে আমরা বলছিলাম একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এবার আমরা দেখি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এই যে আমরা বললাম হচ্ছে এটা ছিল আমাদের এক্স অক্ষ, এটা ছিল আমাদের ওয়াই অক্ষ। তাহলে আমরা দেখি এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই অক্ষ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এক্স অক্ষ বলতে আমরা এক্স এর অ্যাক্সিস অথবা এক্স এর দিককে বোঝাচ্ছি, ওয়াই বলতে ওয়াই অক্ষের দিককে বোঝাচ্ছি। তাহলে যেহেতু রেখা দুটো ছেদ করেছে একটা জায়গায় বা একটা জায়গায় মিলিত হয়েছে, সেই মিলিত স্থানটাকে আমরা এখানে ধরতে পারি, সেটা হচ্ছে মূল বিন্দু। কারণ আমরা জানি কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে গেলে আমরা অবশ্যই একটা বস্তুকে স্থির ধরতে হয়, অথবা নির্দিষ্ট একটা জায়গাকে আমরা সাপেক্ষে কিন্তু আমরা তুলনা করতে হয়। তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে মূল বিন্দু, এটার সাপেক্ষে আমি যে কোনো পয়েন্টকে, যে কোনো দূরত্বকে কিন্তু আমি হিসাব করতে পারবো। তাহলে আমরা এই মূল বিন্দুর আমাদের মূল বিন্দুর অবস্থা হচ্ছে এখানে, আমি ধরলাম এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু। তাহলে আমরা এবার দেখি যে কিছুক্ষণ আগে আমরা যে বলেছিলাম সৌরভের কথা, তাহলে আমি ধরলাম সৌরভ আবারও এখানে আছে, এই হচ্ছে সৌরভের অবস্থান। তাহলে দেখো আমি সৌরভকে ধরলে আগের মতো আমি কি করতে হচ্ছে, আমি কয় দিকে যেতে হচ্ছে, আমি প্রথমে এই দিকে যেতে হচ্ছে 1 2 3 4 5 6, তারপর হচ্ছে আমাদের এদিকে যেতে হচ্ছে আচ্ছা 7, 1 2 3 4 5 6 7, তারপর যেতে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এই যে আমরা সৌরভের অবস্থানটা আমরা এখানে ধরলাম, সৌরভ এখানে আছে, কিন্তু সৌরভকে পাওয়ার জন্য প্রথমে আমরা কিন্তু মূল বিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকে কিন্তু আমরা গিয়েছি হচ্ছে 7 একক, অর্থাৎ এটাকে আমি ধরলাম হচ্ছে বুঝার সুবিধা এটা 7 মিটার। সাপোজ আমরা ধরলাম এই ভাগগুলো কিন্তু তোমাদের লেখা হচ্ছে, তোমার গ্রাফ পেপার তোমরা দেখেছো, সেখানে কিন্তু এরকম ভাগ কাটা আছে, আমরা সেগুলো আলোচনা আরো পরে আসবো। তবে আমরা আপাতত আমরা বোঝার সুবিধাটা আমরা বললাম এগুলো হচ্ছে 1 একক করে 1 2 3 4 5 6 7। আমরা অর্থাৎ এক্স অক্ষের ডান পাশে আমরা 7 একক যাওয়ার পর আমরা উপর দিকে কিন্তু আমরা ওয়াই অক্ষ বরাবর আমরা গিয়েছি হচ্ছে তোমার 10 একক। তাহলে এই বস্তুটাকে, এই বিন্দুটাকে সুনির্দিষ্ট করার জন্য আমরা দেখো প্রথমে এক্স অক্ষের সাপেক্ষে হিসাব করতে হচ্ছে, আবার আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে কিন্তু আমাদের যেতে হচ্ছে। তাহলে এখান থেকে এই যে দূরত্বটা সেটা হচ্ছে কত একক আমরা বললাম, সেটা হলো হচ্ছে 7 একক, এবং ওয়াই অক্ষ উলম্ব বরাবর আমাকে অতিক্রম করা লাগবে হচ্ছে 10 একক। তাহলে 10 মিটার, এটা হচ্ছে 7 মিটার। তাহলে আমরা একটু দেখি, তাহলে আমি কি কাজ করলাম, আমরা দেখি এই উলম্ব রেখা থেকে সৌরভের যে দূরত্ব উলম্ব রেখা থেকে সেটা হচ্ছে তোমার এক্সিস বরাবর আমরা যাচ্ছি, তাহলে এটা হচ্ছে ভুজ, এটার নাম হচ্ছে ভুজ। এবং এক্স অক্ষ থেকে আমরা এই সৌরভকে পাওয়া জন্য উপর দিকে, অর্থাৎ আমরা ভার্টিক্যালি যতটা আমরা উপর দিকে যাচ্ছি লম্বভাবে, আমরা সেটার মান হচ্ছে কত, সেটা হচ্ছে 10। তাহলে এই 10-এর নাম হবে কোটি। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে ভুজ, একটা হচ্ছে কোটি। তাহলে উলম্ব রেখা থেকে আমরা কোনো বিন্দুকে পাওয়ার জন্য এক্স অক্ষের দিকে আমরা যতটা এগিয়ে যাই সেটা হচ্ছে কোনো বিন্দুর ভুজ, এবং এক্স অক্ষ থেকে ওই বস্তুর উলম্ব বরাবর যতটা দূরত্ব পার হতো সেটা হচ্ছে তার কোটি। তাহলে এখন দেখো আমরা যদি সৌরভের অবস্থানটা বলি, আমরা
সৌরভের অবস্থানটা যদি আমরা বলি তাহলে সৌরভ কোথায় আছে, তাহলে দেখো আমরা দুটা পয়েন্ট বা দুটা সংখ্যার মাধ্যমে অর্থাৎ প্লিজ এখন আমরা তাহলে এখন দেখতে পাচ্ছি যে তোমার এই সৌরভকে আমরা দুটা সংখ্যার মাধ্যমে পাচ্ছি, একটা হচ্ছে 7, তারপর হচ্ছে 10। অর্থাৎ সৌরভের অবস্থান যে আমরা দুটা সংখ্যা বা এক জোড়া সংখ্যার মাধ্যমে আমরা স্পেসিফিক তার অবস্থানটা নির্ধারণ করতে পেরেছি, এই বিষয়টাকে তাহলে আমরা বলবো সৌরভের এখানে অবস্থানের স্থান হচ্ছে 7 এবং 10, 7,10। তাহলে 7 বলতে আমি কি বলবো, 7 বলতে বলবো আমি হচ্ছে তার ভুজ 7 আর 10 হচ্ছে তার কোটি। তাহলে ভুজ এবং কোটি সম্পর্কে আমরা কিন্তু একটা ধারণা পেয়েছি, এবং ভুজ এবং কোটি বলতে তাহলে আমরা কি বলবো অর্থাৎ আমরা x অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করতেছি তাহলে সেটা হচ্ছে আমাদের ভুজ, এবং ভুজের জন্য আমরা x অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করি, এবং কোটির জন্য আমরা y অক্ষ বরাবর কিন্তু আমরা দূরত্ব অতিক্রম করি। ঠিক আছে, চলো এবার আমরা তাহলে এর পরবর্তী টপিক হচ্ছে আমাদের আসলে যে দুটি পরস্পর ছেদি লম্ব রেখার কথা আমাদের আছে, আমরা সেই ব্যাখ্যা একটু যাব। তাহলে দেখে আমরা পরস্পর ছেদি দুটি লম্ব রেখা আমরা জানি, একটা হচ্ছে x অ্যাক্সিস, একটা হচ্ছে y অ্যাক্সিস। তাহলে আমরা এটাকে আমরা নাম দিচ্ছি x অক্ষ, এটাকে দিচ্ছি y অক্ষ, x অক্ষ এবং y অক্ষ। তাহলে এটাকে দিয়েছিলাম আমরা মূল বিন্দু, ও বিন্দু দিচ্ছি আমরা মূল বিন্দু, অর্থাৎ এই বিন্দুটার সাপেক্ষে কিন্তু আমরা হিসাব করব কোন স্থানাঙ্কের, আমরা এখান থেকে হিসাব করব যে কত দূরত্ব অতিক্রম করলে আমরা ওই পয়েন্টটাকে আমরা পাবো। তাহলে আমরা এখানে এই পুরো রেখাটাকে যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে ও, এবং পুরো রেখাটাকে আমরা x প্রাইম বাই x ডট। আবার আমরা দিতে পারি হচ্ছে এখানে হচ্ছে y যেহেতু আছে, আমরা এই পুরো রেখাটাকে যদি আমরা মেনশন করি y ও y ডট, তাহলে আমরা পুরো রেখা পেয়ে গেছি। তাহলে পুরো রেখাটার নাম কি, তাহলে এই পুরো রেখাটার নাম আমরা দিতে পারি x ও x প্রাইম, অর্থাৎ এটা হচ্ছে কি অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। আচ্ছা, এরপরে আমরা লিখতে পারি y ও y ডট, এটা কোন অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তাহলে আমরা x অক্ষের পুরো রেখার নাম আমরা দিয়েছি x ও x প্রাইম, এবং y অক্ষের আমরা যে রেখাটা রয়েছে তাকে আমরা ডিনোট করেছি y ও y ডট দ্বারা। তাহলে এখন আমরা x অক্ষ এবং y অক্ষ আমরা চিনেছি। এবার আমরা তাহলে কোনো স্থানাঙ্ক ব্যবস্থা আমরা দেখি তাহলে কি মান এখানে থাকতে পারে। আচ্ছা, আমরা একটু আগে সৌরভের অবস্থান দেখেছি যে তোমার কত 7,10, সৌরভের অবস্থান যেরকম এরকম 7,10 হতে পারে, সৌরভের অবস্থান এরকম হতে পারে -7 এবং +12, আবার হতে পারে এরকম যে 5, 7, আবার হতে পারে -2, -5। এই যে আমরা বিভিন্ন রকম কিন্তু জোড়া পেয়ে গেলাম, অর্থাৎ স্থানাঙ্ক পেয়েছি আমরা। এই সকল যে কোনো স্থানাঙ্ক দিয়ে কিন্তু যে কোনো পয়েন্টের অবস্থান নির্দেশিত হতে পারে, যে কোনো অবস্থানের জন্য এই দুটি সংখ্যা কিন্তু ব্যবহার হতে পারে। তাহলে আমরা দেখি এখানে কয় ধরনের সংখ্যা অথবা কয় ক্যাটাগরির সংখ্যা আমরা পাচ্ছি। দেখো এটাতে যদি খেয়াল করে দেখি আমরা, তাহলে এখানে এটাকে আমরা আমরা আরেকটা এটাকে আমরা প্লাস, এটাকে মাইনাস দিব, এটাকে মাইনাস দিলাম আমরা মাইনাস। তাহলে দেখো কয় ধরনের সংখ্যা আমরা এখানে পাচ্ছি, আমরা একটু দেখি। তাহলে দেখো এটা দুটোই কিন্তু প্লাস, দেখো একটু এটাও প্লাস, এটাও প্লাস, অর্থাৎ ভুজও প্লাস কোটিও প্লাস। আবার এটা ভুজ মাইনাস কোটির সংখ্যাটা হচ্ছে প্লাস, খেয়াল করো বন্ধুরা। আবার এটা প্লাস এবং এটা হচ্ছে মাইনাস, এটা কিন্তু দুইটাই ভুজ মাইনাস কোটিও মাইনাস। তাহলে একটু খেয়াল করে দেখো আমরা কিন্তু 4 ধরনের সংখ্যা পেয়েছি, জোড়া পেয়েছি, যেগুলা বিভিন্ন রকম সাইন প্রতীক গাণিতিক প্রক্রিয়া চিহ্ন দ্বারা
থাকতে পারে, সেটা হচ্ছে যে অল পজিটিভ থাকতে পারে, অল নেগেটিভ থাকতে পারে, প্লাস মাইনাস থাকতে পারে এবং মাইনাস প্লাস থাকতে পারে। তাহলে আমরা এবার দেখি, তাহলে আমরা যে এখানে যে স্থানাঙ্ক জন্য আমরা যে দুটি সরলরেখা লম্বভাবে ছেদ করার পরে আমরা কিন্তু 4টা ভাগ পেয়েছি। তাহলে এই 4টা ভাগের নাম আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা দেখো আমরা ধরলাম হচ্ছে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ, এটা হচ্ছে তৃতীয় এবং এটা হচ্ছে চতুর্থ। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে একটা ভাগ, তার মানে 4 ভাগ। তাহলে এটা হচ্ছে চতুর্থ, প্রথম চতুর্ভাগ। হ্যাঁ, চতুর্ভাগ বলার কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে লিখেছি যে 4টা ভাগ আছে, তাহলে অবশ্যই এটা ওই 4 ভাগের 1 ভাগ প্রথম চতুর্ভাগ, তারপর হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। তাহলে আমরা চতুর্ভাগের ধারণাটা পেয়েছি। এবার হচ্ছে আমরা আসলে অনেকটাই মুখস্থের মতো করে আমরা এখানে শিখি যে আমাদের এখানে 2টা প্লাস মান থাকলে আমরা এখানে বসাবো, 2টা মাইনাস মান থাকলে আমরা এই ঘরে বসাবো, একটা মাইনাস একটা প্লাস মান থাকলে আমরা এখানে বসাবো এবং প্রথমটা প্লাস পরটা মাইনাস হলে আমরা এখানে বসাবো। আসলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে রাখার জন্য আমরা এইভাবে শিখবো, তবে আমাদের একটা কৌশল কিন্তু আমরা এখানে শিখবো, যেন আমরা কোনো সময় ভুলে গেলে যারা আমরা স্টুডেন্ট সেই বিষয়টা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। এবং তুমি দেখো আমরা এখানে কি কি কাজ করেছি, আমরা এখানে কাজ করছি এখানে যদি অল পজিটিভ অর্থাৎ বুঝ এবং কুটি, প্রথমটাও পজিটিভ ধনাত্মক, দ্বিতীয়টাও ধনাত্মক, এবং এটা অল্টারনেট কাজ দেখো এই কোণা বরাবর আমরা করেছি। তাহলে এই অল্টারনেট রিভার্সিং যে ঘরটা রয়েছে উল্টো দিকে, তার যে বিপরীত দিকে আমাদের অল্টারনেট যে ঘরটা রয়েছে এখানে আমরা কিন্তু এটার বিপরীত কাজটাই করেছি, ঘরটাও কোণাগুলি বিপরীত এবং আমরা কাজটাও করেছি বিপরীত। এখানে অল পজিটিভ সাইন অ্যান্ড হিয়ার ইজ অল নেগেটিভ সাইন। আদারওয়াইজ এখানে আমরা দিচ্ছি প্রথম অর্থাৎ আমাদের যে বুঝ সেটা আমরা দিচ্ছি মাইনাস অ্যান্ড নেক্সট আমরা দিচ্ছি প্লাস। তাহলে এখানে দেখো আবার যদি আমরা এটাকে রিভার্সিং করি, তাহলে কিন্তু এখানেও দেখো ঠিক উল্টা কাজটাই আমরা করেছি। এখানে যেটা মানে ছিল সেখানে উল্টে কিন্তু প্লাস আগে চলে আসছে, মাইনাস পরে চলে গেল। তাহলে আমরা মনে রাখার জন্য আমরা প্রথমে ধরতে পারি এখানে 2টাই পজিটিভ, এখানে হবে অল্টারনেটলি 2টাই নেগেটিভ, এখানে মাইনাস প্লাস এটা হবে, তাহলে প্লাস মাইনাস। এবার যদি আমরা কোনো সময় যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা কীভাবে মনে রাখবো আমরা আবার সেটা ব্যাখ্যা দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো। আমরা আবারও এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকলাম। দেখো তোমরা শিক্ষার্থী বন্ধুরা, আবারও এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা নিলাম। নেওয়ার পরে আমরা এখানে আসলে দেখো যে এটা ছিল এক্স অক্ষ, হ্যাঁ এক্স এক্স, আর এটা ছিল মূলবিন্দু, আর এটা ছিল এক্স প্রাইম বা এক্স ডট আমরা যেটাই বলি। আবার এটা ছিল ওয়াই এবং ওয়াই ও ওয়াই ডট। তাহলে এই যে আমরা দুটা পরস্পর ছেদে সরলরেখা পেয়েছি, আমরা এই সরলরেখা দেখো তো এক্স অক্ষের কিন্তু এখন এই রেখাটা এক্স অক্ষকে, এই রেখাটাকে আমি আরেকটা কালি দ্বারা মেনশন করছি, তোমরা একটু খেয়াল করে দেখো লাল কালি দ্বারা। তাহলে এখন দেখো তো এই যে এক্স অক্ষটার কিন্তু এখন দুটা পাশ বা দুটা দিক হয়ে গেছে। একটা হচ্ছে মূল বিন্দু থেকে ডানে, আরেকটা হয়ে গেছে মূল বিন্দু থেকে বামে। তাহলে এক্স অক্ষের জন্য আমি যদি মূল বিন্দুর ডানে, তোমরা মনে রাখতে হবে মূল বিন্দুর ডানে পজিটিভ, যেহেতু আমি ধনাত্মক ধরবো, তাহলে অবশ্যই মূল বিন্দু থেকে বাম দিক তার বিপরীত দিক হবে অবশ্যই মাইনাস। কারণ আমরা জানি হচ্ছে ডান পাশ যদি আমরা যদি এটা ধনাত্মক ধরি, তাহলে অবশ্যই তার বিপরীত তার উল্টো হবে, তাহলে সেটা হবে ঋণাত্মক। যেমন উত্তর দক্ষিণ বিপরীত, পূর্ব পশ্চিম বিপরীত। তাহলে এখানেও ঠিক মূল বিন্দুর ডান পাশ যদি ধনাত্মক হয়, বাম পাশ হবে হচ্ছে ঋণাত্মক। তাহলে এক্স এর জন্য দেখো, এক্স এর জন্য এখানে দুটা এক্স এর জন্য দুটা ঘর আছে, এখানে দেখো একটা ভাগ এই একটা ভাগ, এই দুইটা ভাগে কিন্তু এক্স এর ধনাত্মক দিকে পড়েছে অর্থাৎ ডান দিকে পড়েছে। তাহলে আমরা অবশ্যই এক্স এর জন্য এটা কি দেব, ধনাত্মক চিহ্ন দিব। এক্স এর জন্য এই ঘরটাও ধনাত্মক হবে, তাহলে এক্স এর জন্য এই ঘরটাও ধনাত্মক হবে, আমরা দিয়ে দিলাম প্লাস সাইন। এবার দেখো আমরা এখানে এবার হচ্ছে তোমার এক্স অক্ষের জন্য মূল বিন্দু থেকে এবার বাম পাশে আমাদের বাম পাশে তাহলে কি রয়েছে, আমাদের আরেকটা দুটা ঘর রয়েছে। তাহলে এটার জন্য এক্স অক্ষ কি হবে, মাইনাস হবে, আমরা দিয়ে দিচ্ছি মাইনাস। তোমরা আবার বোঝার চেষ্টা করো, আমরা যদি কখনো ভুলে যাই তাহলে আমরা মনে রাখবো যে মূল বিন্দু থেকে ডান দিকে এক্স এর অক্ষের জন্য আমরা দেখো ডান দিকে কিন্তু দুইটা ঘর রয়েছে, এই একটা ভাগ এই একটা ভাগ, এক্স অক্ষের জন্য দুটা ভাগ রয়েছে এবং দুটা ভাগের জন্য আমরা এটা কি দেবো, ধনাত্মক ধরবো।
আবার দেখো ঠিক মূলবিন্দু থেকে বাম দিকে কিন্তু দুটা ভাগ রয়েছে, এই জন্য এক্স অক্ষ এখানে কিন্তু তার বিপরীত পাশে। তাহলে এক্স এর জন্য ডান পাশ হবে হচ্ছে ধনাত্মক এবং বাম পাশ হবে হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা অল এখানে দিলাম, এটাও পজিটিভ দিলাম এক্স এর জন্য, এটাও পজিটিভ এক্স এর ডান পাশের জন্য, এটাও মাইনাস দিলাম এক্স এর বাম পাশের জন্য, আমরা এক্স থেকে মাইনাস দিব, এটাকেও মাইনাস দিব। এবার আসো ওয়াই অক্ষের জন্য, এই যে আমরা তাহলে এখন দেখো ওয়াই অক্ষটাও কিন্তু এখন দুটো ভাগ হয়ে গেছে। দেখো তো ওয়াই অক্ষের এটাও একটা পাশ বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ, অথবা অক্ষের জন্য এটা হচ্ছে উপরের পাশ, এটা হচ্ছে আমরা বলবো হচ্ছে নিচের পাশ, তাও রিভার্সে উল্টো। তাহলে এখানে দুটো পাশ আছে, আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলি। তাহলে এখানে মূল বিন্দু থেকে তাহলে এটা হচ্ছে উপর, এটা হচ্ছে নিচ। তাহলে আমরা মনে রাখবো উপরের জন্য ওয়াই জন্য এটা হবে প্লাস, তাহলে এটা হয়ে যাবে উপর পাশে আছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের উপরের পাশে দুই ঘর আছে, তাহলে এই দুটো ঘর হবে প্লাস, আর নিচে দুই পাশের জন্য তাহলে দুইটা ঘর আছে, এই দুটো হয়ে যাবে তাহলে অবশ্যই মাইনাস। তাহলে দেখো তোমার এই ডায়াগ্রামের সাথে এটা মিলে গেছে, অল পজিটিভ অল নেগেটিভ, মাইনাস প্লাস এন্ড প্লাস মাইনাস। এক্স্যাক্টলি তোমরা যদি এটাকে আবার রিভিউ করার চেষ্টা করো, বারবার দেখো, তাহলে অবশ্যই তোমরা এই যে কোয়াড্রেন্টের যে মানগুলো রয়েছে, আমরা এই মানগুলো কোন কোয়াড্রেন্ট অথবা কোন চতুর্ভাগে কোনটা বসবে আমরা এটা চমৎকারভাবে লিখতে পারবো, এবং আমরা বারবার চেষ্টার মাধ্যমেই কিন্তু আমরা এই জিনিসটা পারবো এবং আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবো। তাহলে এবার দেখি আমরা এই পুরো ডায়াগ্রামটাকে আমরা এতগুলো চাইন অনেকটাই কীরকম হয়ে গেল, আমরা এটাকে নতুনভাবে আবার আঁকার চেষ্টা করি। তাহলে আমরা বুঝবো যে আসলে আমরা তাহলে আবার একটা চিত্রের মাধ্যমে আমরা এগুলো প্রদর্শন করি। এই একটা ডায়াগ্রাম আমরা বলছিলাম, আমরা শিখেও গেছি ইতোমধ্যে এক্স ও এক্স প্রাইম, তারপর হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম, এই দুটা অ্যাক্সিস আমরা একটু আগে শিখেছি। এবার আমরা একটু আগে জেনেছি যে একটু মনে করার চেষ্টা করা, দুটোই মাইনাস এখানে, দুটোই প্লাস এখানে, দুটা মাইনাস হচ্ছে এখানে, মাইনাস এবং প্লাস হচ্ছে এখানে, এখানে হচ্ছে প্লাস এবং মাইনাস। তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে নিই যে আমরা আসলে যে উপরে যে মানগুলো দেখছি একটু দেখো তো। তাহলে এই মানগুলোকে যদি আমরা এইখানে যদি আমরা কোন ঘরে অর্থাৎ কোন ভাগে এই মানগুলো বসবে, আমরা গ্রাফ পেপারে আঁকার আগে এই চারটা ভাগে কিন্তু আমরা বসিয়ে একটা সম্যক ধারণা অর্জন করব যে আসলে গ্রাফ পেপারগুলো কিন্তু আমরা এরকম চারটা ভাগ করে আমরা নেক্সট ক্লাস গ্রাফ পেপার নিয়ে শুরু করব, এবং সেখানে তোমরা দেখতে পাবে যে বিন্দু পাতন কীভাবে আমাদেরকে আসলে সেখানে বিন্দু পাতন করতে হয়। তাহলে আমরা তার আগে একটু জেনে নিই যে গ্রাফ পেপারেও কিন্তু এরকম দুইটা রেখা কিন্তু ছেদ করবে এবং সেখানে চারটা ভাগ কিন্তু থাকবে। তাহলে এখন দেখো এখানে দুইটাই কিন্তু এই সংখ্যা দুইটাই কিন্তু এই জোড়ার সংখ্যা দুইটাই কিন্তু প্লাস, তাহলে তোমরা বুঝতে পারছো, তাহলে দেখে নাও প্লাস, তার মানে 7,10 আমার এই ঘরে আসবে। তাহলে আমরা লিখতে পারি এই যে স্থানাঙ্কটা, প্রথম স্থানাঙ্কটা আমাদের আসবে হচ্ছে প্রথম চতুর্ভাগে, তারপরটা দেখো আছে মাইনাস এন্ড প্লাস, তাহলে প্রথমটা মাইনাস দেখো পরটা প্লাস, তাহলে আমার এই -7 এবং 12 স্থানাঙ্কটা এই ঘরে বসবে। তারপরটা আমরা একটু জেনে নিই, এটা হচ্ছে প্লাস মাইনাস, তাহলে আমরা একটা প্লাস মাইনাসের ঘর হচ্ছে আমাদের ভাগ হচ্ছে এটা, তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে কত 5,-7 আমাদের এই চতুর্ভাগে আসবে, এবং পরটা অল ইকুয়াল আছে, অল মাইনাস আছে, দুইটাই মাইনাস, তাহলে অবশ্যই আমার -2 -5 আমাদের অবশ্যই এই ঘরে বসবে। তাহলে আমরা আবার একটু রিভিউ করার চেষ্টা করি আমরা কীভাবে বসেছে, একটু দেখে নাও তোমরা একবার। ওকে, আমরা তাহলে পুরো ক্লাসটা আমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করি এবং পুরো ক্লাসের সামারিটা আমরা একটু নিজের মনে করার চেষ্টা করি। প্রথম আমরা স্থানাঙ্কের ধারণা দিয়েছি নিয়ে কথা বলছি। প্রথম আমাদেরকে স্থানাঙ্ক ব্যবস্থার ধারণা দিয়েছেন ফ্রান্সের গণিতবিদ রেনে দেকার্তে, এবং সেই স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের প্রয়োজন হচ্ছে কোনো বিন্দুর অবস্থান সুনির্দিষ্ট করার জন্য আমরা এই স্থানাঙ্ক ব্যবস্থাকে ব্যবহার করে থাকি। এছাড়া রয়েছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা, যেহেতু এটা এখানে রয়েছে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ দুইটি পরস্পরচ্ছেদী লম্বরেখার মাধ্যমে কোনো একটা পয়েন্টকে আমরা সুনির্দিষ্ট করতে পারি, এবং দুটি রেখা যখন পরস্পর ছেদ করে সেখানে চারটা কোয়াড্রেন্ট বা চারটা ভাগ কী হয় সৃষ্টি হয় আমরা দেখিয়েছিলাম।
প্রথমটা ঘড়ি অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি আমরা হিসাব করি তাহলে প্রথমটা হবে প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় তৃতীয় পর্যায়ে চতুর্থ চতুর্ভাগ। এবার এই চতুর্ভাগগুলো বিভিন্ন সাইন থাকে, অর্থাৎ বিভিন্ন রকম মান থাকতে পারে। সংখ্যা যে জোড়ার সংখ্যা থাকে আমাদের স্থানাঙ্কের মাঝে বুঝ এবং কুটি, সেখানে প্লাস মাইনাস সম্বলিত মান এবং মাইনাস প্লাসে অর্থাৎ 4 রকম বা 4 ক্যাটাগরির আমাদের মান থাকতে পারে। 4 ক্যাটাগরির মান 4টা ঘুরে বসে, আমরা ইতিমধ্যে এটা আলোচনা করেছি। সো এক্স্যাক্টলি তোমরা এটা অবশ্যই বাড়িতে বসে আবারও অনুশীলন করবে এবং তোমরা নিজেরাই বারবার অনুশীলনের মাধ্যমে এই অধ্যায়টা অনেকটাই সহজ হয়ে যাবে। আমার আত্মবিশ্বাস এবং আমি বিশ্বাস করি তোমরা যদি সর্বশেষ পর্যন্ত আমাদের ক্লাসগুলোর সাথেই থাকো এবং মনোযোগ সহকারে শেষ করো, তাহলে আমরা অবশ্যই এই অধ্যায় থেকে ভালো অ্যান্সার করতে পারবো। সেজন্য আমরা আজকে একটু SW আমরা দিব, তোমরা সেগুলো বাড়িতে অনুশীলন করবে। যে একদম ইজি সিম্পল আমরা একটা বাড়ির কাজ দিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শেষ করবো। SWগুলো তোমরা লিখে রাখতে পারো যে আমরা যে 4টা কোয়াড্রেন্ট নিয়ে আমরা পড়েছি, 4টা চতুর্ভাগ নিয়ে পড়েছি। তাহলে এই মানগুলো কোনটা কোন জায়গায় যাওয়া, আমি যদি -2 -3 এই মানগুলো তোমরা অবশ্যই স্থাপন করবে। তোমাদের 4টা কোয়াড্রেন্ট এঁকে তোমরা কোনটা কোন কোয়াড্রেন্টে যাবে তোমরা সেটা নিয়ে অবশ্যই কাজ করবে। আরেকটা হচ্ছে 4,5 এরকম আরেকটা মান দিলাম আমরা -5 -7, তারপর দিলাম হচ্ছে আমরা 7, -3, তারপর হতে পারে 2,0, তারপর হতে পারে 3, 5। এই সংখ্যাগুলোকে তোমরা অবশ্যই তোমাদের কাগজে একটা ডায়াগ্রাম এঁকে তোমরা এগুলোকে স্থাপন করবে এবং পরবর্তী ক্লাস আমরা শুরু করব। এখান থেকে পর্যায়ক্রমে আমরা সামনে যাব এবং তোমরা অবশ্যই নেক্সট ক্লাসের জন্য প্রতীক্ষা করবে এবং তার আগ পর্যন্ত এই ক্লাস নিয়ে তোমরা চর্চা করবে। আমি আশা করি আবারও তোমাদের সবাইকে নিয়ে এই ক্লাসটা পরিপূর্ণভাবে শেষ করতে পারলে অবশ্যই তোমরা ভালো করবে। থ্যাংক ইউ এভরিবডি এবং আজকে এখানে আমরা শেষ করবো। সবাই ভালো এবং সুস্থ থাকো। খুদা হাফেজ।